সাকিব আল হাসান নামটা নন্দিত এবং একই সাথে নিন্দিত। কখনো ব্যাট বল হাতে মোহ জাগিয়ে, কখনো দর্শকের ভালোবাসায়, আবার কখনো বা মাঠের বাইরের বিতর্ককে সঙ্গী করে নাম্বার 1 অলরাউন্ডার সবসময় আলোচনায়। সে ধারাবাহিকতায় চলমান ভারত সফরের মাঝপথে হঠাৎই জানান দিলেন টেস্ট এবং টি-20তে খেলাটা আর চালিয়ে যাবেন না তিনি। তবে বিতর্কের রাজা বিশ্বসেরা এই অলরাউন্ডার সাদা পোশাককে বিদায় বলার ক্ষেত্রে দিয়েছিলেন দাবার আড়াই ঘরের চাল। জানিয়েছেন নিরাপত্তার আশ্বাস পেলে তিনি দেশের মাটিতেই শেষ টেস্টটা খেলতে চান। দেশসেরা ক্রিকেটার, দেশের সবচেয়ে বড় তারকা তো দেশের মাটিতেই অপশন নেবেন, এটাই তো স্বাভাবিক। তবে এই সোজা সাপটা পথটা নিজে বন্ধ করেছেন ক্যারিয়ারের শুরু থেকে বিতর্ককে সঙ্গী করা সাকিব। কিভাবে এই অলরাউন্ডার নিজেকে এই জায়গায় টেনে আনলেন, সে কাহিনীটা শোনা যাক ছোট্ট করে। 2006 সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েন সাকিব। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, ব্যাটে বলে জন্ম দিয়েছেন অজস্র রেকর্ডের। সময়টা 2009, প্রথমবারের মতো অলরাউন্ডার হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব। এরপরই নম্র, ভদ্র এবং স্বল্পভাষী এই ক্রিকেটার যেন নিজের অতীত ভুলে যাওয়া শুরু করলেন ধীরে ধীরে। বাংলাদেশ 2010 সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছিল। তবে সিরিজ সেরা সাকিব অবশ্য প্রথমবারের মতো জন্ম দিলেন বিতর্কের। তৃতীয় ওয়ানডেতে হঠাৎই এক দর্শককে লক্ষ্য করে বাউন্ডারি লাইনের দিকে ছুটে গেলেন। এরপর অশ্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে সে দর্শককে হুমকি দেন। সে বছরই মাশরাফির চোটের কারণে অধিনায়কত্ব পান সাকিব। সুযোগ পেয়েই আশরাফুল মাশরাফি সহ সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার নানান ফন্দি আটেন। সে সময়ে সাকিব ও তামিম পারফরমেন্সে এগিয়েছিলেন দলের বাকিদের তুলনায়। সে দাপটেই তারা সব কিছুতেই বিশেষ সুবিধা চেতেন। সরাসরি না বললেও ইশারায় বুঝিয়ে দিতেন বাকি ক্রিকেটারদের তুলনায় দলে তাদের অবদান অনেক বেশি। 2011 বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ দলে যা তা পারফরমেন্সের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবেক ক্রিকেটাররা সমালোচনা শুরু করেন। তার উত্তরে সাকিব বাংলাদেশের প্রথম সারির এক পত্রিকার কলামে লিখেন, সাবেক ক্রিকেটাররা অতীতে দলের জন্য কি এমন করেছেন তা জানা আছে। সে বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারালেও সাকিব তার উদ্ধত আচরণ থেকে সরে আসেননি। 2 বছর পরের কথা, মাঠে চলছিল বিজয় দিবস টি-20 ম্যাচ। হঠাৎ গ্যালারিতে গিয়ে এক দর্শকের কলার চেপে ধরেন সাকিব। এরপর 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে ক্যামেরার সামনে অশালীন ভঙ্গি করে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। সে বছরই ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেন সাকিব। এরপর চরম ঝামেলা বাদে যখন বিসিবির অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যান এই অলরাউন্ডার। সেবারই প্রথমবারের মতো তার প্রতি কঠোর হয় বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ থেকে তাকে ফিরিয়ে এনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 6 মাসের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। তবে এত কিছুর পরও 2018 সালে আবারও অনাপত্তিপত্র না নিয়ে সিপিএলে খেলতে চলে যান তিনি। এরপর 2015 সালে বিপিএলের এক ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে বাজে আচরণ করেন তিনি। এই পর্যন্ত তার বিশৃঙ্খলতার এক ধরনের ধারা ছিল। তবে 2017 সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিসিবি থেকে 6 মাসের ছুটি চেয়ে বসেন তিনি। এ ঘটনার পর ক্রিকেট পাড়ায় গুঞ্জন রটে যায় সাকিব হয়তো আর সাদা পোশাকে খেলতে চান না, এবং পরে সেই আশঙ্কাটাই নানাভাবে সত্য হতে থাকে। অপশন না নিলেও টেস্টে আর ধারাবাহিকভাবে বাংলাদেশকে সার্ভিস দেননি তিনি। সাকিবের হটকারিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন তিনি 2019 বিশ্বকাপের আগে দলীয় ফটো সেশনে অনুপস্থিত ছিলেন। এসবের পরও সাকিবের ব্যাটে এবং বলে লাগেনি কোনো কালিমা। তবে জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরও সেটি গোপন করায় 2019 সালে 2 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে হয়েছিল সাকিবকে। তবে নিষেধাজ্ঞা কাটানোর পর আবারও সে একই সাকিব 2021 সালে নিউজিল্যান্ড সফরে ছুটি নেন। পরে আবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএলে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সবশেষ 2023 বিশ্বকাপের আগে সাকিব সিদ্ধান্ত নেন একসময়ের বন্ধু তামিম ইকবালকে দল থেকে ছেটে ফেলার। সে ষড়যন্ত্রে সাকিব বিজয়ী হন। তবে টাইগাররা তাদের ইতিহাসের সেরা ওয়ানডে দল নিয়েও উপমহাদেশের বিশ্বকাপে ডাহা ফ্লপ। একই বছর দেশের শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যুক্ত হয়েছে সাকিবের নাম, যদিও কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত না। অন্যদিকে 2011 বিশ্বকাপের পর থেকেই সাকিব অক্রিকেটীয় কাজে বেশি যুক্ত ছিলেন। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া এবং শোরুম উদ্বোধন করাতে বেশি মনোযোগী ছিলেন তিনি। তবে 2023 বিশ্বকাপের পরপরই রাজনীতিতে এসে চূড়ান্ত বিতর্ক গায়ে মাখেন সাকিব।
এই অলরাউন্ডার একদিনে আজকের এই অবস্থানে আসেননি। প্রথমে 2010 সালে মোস্তফা কামালের বিসিবি তাকে যা ইচ্ছে তাই করার আশকারা দেয়। পরবর্তীতে অবশ্য নাজমুল হাসান পাপন এই ব্যাপারে কিছুটা কঠোর হতে চাইলেও পারেননি, কারণ ততদিনে সাকিব পেয়ে গিয়েছেন জাদুর চেরাগ। এই অলরাউন্ডার সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়ে যান। সুতরাং পাপনের চোখ রাঙানোকে আর পরোয়া করতেন না সাকিব। অন্যদিকে পাপন আর কামালরা অগণতান্ত্রিক রাজত্ব প্রতিষ্ঠা করতেই বহু জায়গায় চুপ থেকে সাকিবকে এ জায়গায় এনেছেন, আর ধীরে ধীরে তৈরি হয়েছে আজকের এই বিতর্কিত সাকিব। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার বদলের পর সাকিবের বিরুদ্ধে হয়েছে মামলা। এরপরে কিছুটা শঙ্কা থেকে টেস্ট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সাকিব। যদিও মুখে বলেছেন নতুনদের জায়গা করে দিতে তার সরে যাওয়া। যদিও তার ইচ্ছে দেশের মাটিতে 21 অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলে লাল বল থেকে অবসরে যাবেন। তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি। তবে গোটা বাংলাদেশটা এই মুহূর্তে সংস্কারের মধ্যে থাকায় হয়তো বিসিবি বিশেষ নিরাপত্তার কোনো প্রতিশ্রুতি দেয়নি সাকিবকে। অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ইস্যুতে প্রথমে বলেছিলেন সাকিবকে তার রাজনৈতিক অবস্থা পরিষ্কার করতে হবে। তবে নিজের অবস্থান থেকে সরে এসে গত বৃহস্পতিবার এই ক্রীড়া উপদেষ্টা জানান সাকিব এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্টটা খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগটা তিনি পাক। আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব, তবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয়। সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথায় এরই মধ্যে বলেছি, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এদিকে জানা গিয়েছে নির্বাচক কমিটির প্রতি সাকিবকে নিয়ে বিসিবির শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো বার্তা নেই। নির্বাচক কমিটি তাই ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল গঠন করার সম্ভাবনা বেশি।